সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম এখনকার এই আলোচনায়। সাথে আছি আমি মাসুদ রানা। দর্শক, ডোনাল্ড ট্রাম্প কি ইরানকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করছে? ঠিক এইরকম প্রশ্ন উঠে আসছে। কেননা তিনি বলেছেন যে ইরান যদি আলোচনার টেবিলে না বসে তাহলে তাদের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি কেন্দ্র এবং সেতুগুলো ধ্বংস করে দেব। ঠিক এইরকম হুমকি দিয়েছেন। পাশাপাশি তিনি আবারও হুমকি দিয়েছেন যে ইরানের একটি রহস্যময় পিক এক্স মাউন্টেন আছে, যেটা ঘিরে সারা বিশ্বব্যাপী এখন নানান রকমের সন্দেহ প্রকাশ করছে সবাই যে আসলে এই পাহাড়ের নিচে কি আছে। ডোনাল্ড ট্রাম্পের দাবি তথা যুক্তরাষ্ট্রের দাবি যে এই পাহাড়ের নিচেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যে সমস্ত সমৃদ্ধকরণ ইউরেনিয়াম আছে সেগুলো মজুত করে রেখেছে, যার কারণে তিনি বারবার হুমকি দিচ্ছেন এই পাহাড়কে তিনি ধ্বংস করে দিবেন। এই সমস্ত হুমকি এবং পাল্টা হুমকির ফলে টানা চতুর্থবারের মতো আবারও জ্বালানির দাম বেড়ে গেল। দর্শক, এই যে সমস্যাগুলো, আগামী দিনে যে সমস্যা তৈরি হচ্ছে, আসলে কি ইরান আলোচনার টেবিলে বসবে কিনা, বা যুক্তরাষ্ট্র হঠাৎ করে আলোচনার টেবিলে বসার জন্য ইরানকে কেন চাপ প্রয়োগ করছে, এবং পাশাপাশি যে তার যে মাউন্টেন অর্থাৎ পিক এক্স যে পর্বতটা আছে, পাহাড়টা আছে, সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এতটা উন্মুখ হয়ে যাচ্ছে কেন? সত্যি কি এর নিচে আসলে পারমাণবিক যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যেটা ছিল, সেটা কি ইরানের এখানেই মজুত করে আছে কিনা, এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। পাশাপাশি যে জ্বালানির তেলের দাম আবারও চতুর্থবারের মতো বেড়ে গেল, সেই বিষয়টিও আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো দর্শক, মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, পুরো ভিডিও দেখার পরে আপনার যদি আলোচনা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন, যেন পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে যায়। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। দর্শক, ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে আগামী সপ্তাহের মধ্যে ইরান যদি আলোচনার টেবিলে না আসে তাহলে সেই ক্ষেত্রে ইরানের যা বিদ্যুৎ কেন্দ্র এবং ইরানের সেতু, জ্বালানি কেন্দ্রগুলো আছে সেগুলো আমরা ধ্বংস করে দেব। কেননা ইরান যদি মনে করে যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে না বসে তারা কোনোভাবেই হরমুজ প্রণালীকে তারা দখল করে রাখবে, তাহলে সেটা হবে ইরানের জন্য চরম একটা ভুল সিদ্ধান্ত। যদিও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কিন্তু হরমুজ প্রণালীটাকে দখল করার ঘোষণা দিয়েছিলেন যে হরমুজ প্রণালী তারা দখল করে নিয়েছে, কিন্তু সেখানে আবার ট্যাক্স আদায়ের একটা ঘোষণা দিয়েছিল যে 20% হারের টোল আদায় করবে তারা। কিন্তু সেখান থেকে অলরেডি ডোনাল্ড ট্রাম্প বের হয়ে আসছেন। কেন বের হয়ে আসলেন? দেখেন, আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র ইরানের উপর ব্যাপক হামলা, ব্যাপক ধ্বংসযজ্ঞ কিন্তু চালিয়েছিল, কিন্তু সেটার পাল্টা আঘাত ইরানের পক্ষ থেকে এমনভাবে করা হচ্ছে যখন এই পাল্টা আঘাতের ফলে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কিন্তু তাদের কিন্তু অবস্থা খারাপ। ইরানের অবস্থা খুব যে একটা ভালো তা না, আমি সেটা বলছি না। ইরানের অনেক স্থাপনাগুলোর উপরে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ব্যাপকভাবে হামলা করেছে। সেখানে ইরানের সাধারণ মানুষ থেকে শুরু করে ইরানের সৈনিক পর্যন্ত নিহত হয়েছেন বেশ সংখ্যক। যদিও এটার সঠিক তথ্য এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে জানানো হচ্ছে না, তারপরেও বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে জানা গেছে যে ইরানের এ যাবৎকালীন 30 জন সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 30 জনের কাছাকাছি সৈনিক নিহত হয়েছেন। পাশাপাশি আরও অসংখ্য সাধারণ মানুষ এখনো আহত অবস্থায় তারা হাসপাতালে জীবন সংকটাপন্ন অবস্থায় রয়েছে। দেখুন দর্শক, এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে যুক্তরাষ্ট্র কি চাপে আছে কি না সে বিষয়টি কিন্তু এখনো অপরিষ্কার। কিন্তু কেন ইরানকে তারা আলোচনার টেবিলে বসাতে চাচ্ছে? যদিও তারা বলার চেষ্টা করতেছেন যে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সমঝোতার পথে আসার জন্য, কিন্তু এখানে ট্রাম্পের বক্তব্য শুনে বা ট্রাম্পের বক্তব্যের উপর রিসার্চ করলে বোঝা যাচ্ছে যে ট্রাম্প কতটা ইরানকে চাপ প্রয়োগ করছে আলোচনা টেবিলে বসার জন্য। এবং এই যে হুমকি যে আগামীতে যদি ইরান যদি আলোচনার টেবিলে না আসে সেক্ষেত্রে দেশটির সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং যতগুলো জ্বালানি উৎপাদনমুখী যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, পাশাপাশি যে ইরানের উপরে এখন নতুন করে আক্রমণ শুরু করে দিয়েছে খাদ্য গুদামগুলোর উপরে, যে ইরানকে খাদ্য সংকটের মধ্যে ফেলানোর জন্য তিনি কিন্তু একটা ভয়ঙ্কর পরিকল্পনা হাতে নিয়েছেন যুক্তরাষ্ট্র। এইখান থেকে বোঝা যাচ্ছে যে আগামী দিনে ট্রাম্প ইরানকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে বা চাপ প্রয়োগ করে যাচ্ছে যেন আলোচনার টেবিলে তারা আসে। কারণ যখন একটি দেশের বিদ্যুৎ অবকাঠামোগুলো ধ্বংস হয়ে যাবে, খাদ্য গুদামগুলো ধ্বংস হয়ে যাবে, তখন এমনিতেই এই রাষ্ট্রগুলো সাধারণত অবকাঠামোমূলক এই সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাওয়ার কারণে অর্থনৈতিকভাবে এবং খাদ্য সংকটের কারণে তারা কিন্তু তাদের যে মূল ভিত্তিটা সেই ভিত্তিটা ধ্বংস হয়ে যায়।
যার কারণে হয়তোবা ট্রাম্প কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে কিন্তু কিন্তু দেখছেন যে আগামীতে ইরানকে কিভাবে আলোচনার টেবিলে আনা যায়। তার জন্য তিনি এই সমস্ত বিষয়গুলো কিন্তু বারবার হুমকি দিচ্ছেন যে এই যে সেতু, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি কেন্দ্রগুলো ধ্বংস করা যখন করে দিবে, খাদ্য গুদামগুলো ধ্বংসযোগ্য করে দিবে, তখন তো অবশ্যই ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে। তো এই বিষয়গুলো নিয়ে আগামীতে আসলে ইরান কি ভাবছে, ইরান কি আসলে আলোচনার টেবিলে আসবেন কিনা, সে বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট না। যদিও তিনি ইরানের পক্ষ থেকে আলোচনা টেবিলে বসার অনেক ইঙ্গিত আছে, কিন্তু ইরানের একটি কথা যে হরমুজ প্রণালী কোনোভাবেই ইরানের কাছ থেকে হাতছাড়া করব না, বা ইরান এটার মালিক, ইরান এটা নিয়ন্ত্রণ রাখবে। তো এই সব কিছুর পরেও কি আসলে আলোচনার টেবিলে বসবে কিনা, এটি এখনো ধোঁয়াশা রয়েছে, অনিশ্চিত রয়েছে। পাশাপাশি যে যুক্তরাষ্ট্র আরেকটি বিষয় তিনি অনেক গুরুত্বের সাথে দেখছেন, সেটি হচ্ছে যে এই যে ইরানের রহস্যময় পিকঅ্যাক্স মাউন্টেন, যে এখানে এই পাহাড়টাকে বারবার ধ্বংস করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে যে আসলে এই পাহাড়টা কি, এই রহস্যময় পাহাড়ের মধ্যে আসলে কি আছে। এখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে এই পাহাড়ের অনেক গভীরে ইরানের যে পারমাণবিক সমৃদ্ধকরণ ইউরেনিয়াম আছে, এটা এখানে লুকায়িত রয়েছে, এবং এখান থেকে পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছে। কারণ এই পাহাড়টাকে কোনোভাবে তারা ধ্বংস করতে পারতেছে না, এবং এখন যুক্তরাষ্ট্রের সবচাইতে মূল টার্গেট এই পাহাড়টা। যে কোনো উপায়, যে কোনোভাবে, যে কোনো ধ্বংসযজ্ঞের মাধ্যমে এই পাহাড়টাকে তারা ধ্বংস করে দিবে, এরকম হুমকি তারা বারবার করে আসছে। আসলে কি এই পাহাড়ের নিচে পারমাণবিক অস্ত্র তৈরির কারখানা আছে কিনা, সেটা এখনো পর্যন্ত কিন্তু ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে কোনো বিবৃতি দেওয়া হয়নি যে আসলে এখানে রয়েছে। তবে যুক্তরাষ্ট্র বারবার বলার চেষ্টা করছে যে বিভিন্ন গোয়েন্দা তথ্য অনুযায়ী এই পাহাড়ের নিচে লুকিয়ে রয়েছে ইরানের সমৃদ্ধকরণ সমস্ত কার্যক্রমের যে প্রক্রিয়াধীন আছে সেগুলো রয়েছে। তবে আসলে এই দাবি কতটুকু সত্য, আসলে কতটুকু আসলে এই দাবির পিছনে তাদের বিভিন্ন তথ্য আছে, সেই বিষয়টি কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। যাই হোক, এই পাহাড়টাকে ঘিরে যে যখন যুক্তরাষ্ট্রে এত মাথা ব্যথা, তাহলে অবশ্যই পাহাড়ের নিচে কিছু না কিছু রয়েছে অবশ্যই, কিন্তু সেটা আসলে ইরান এতদিন পর্যন্ত সেই পাহাড়ের নিচে সেটা রাখছে কিনা, এটা নিয়েও প্রশ্ন আছে। কারণ যখন একটা পাহাড়কে ঘিরে এতটা আপনার সন্দেহ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র যে এখানেই পারমাণবিক অস্ত্র তৈরির কারখানা রয়েছে, নিশ্চয় এখানে ইরান সতর্কতার সাথে বা সতর্কতামূলকভাবে এই পাহাড়ের নিচে যদি তাদের পারমাণবিক মজুতকৃত ইউরেনিয়াম থাকে তাহলে সেটা অবশ্যই তারা এখান থেকে সরিয়ে ফেলেছে, অথবা এখানে আরো শক্তিশালীভাবে এটাকে আরো সেফটি করার জন্য যতগুলো প্রক্রিয়া দিন আছে সবগুলো প্রক্রিয়া বাস্তবায়ন করেছে। দেখেন এই পাহাড়টাকে তারা ধ্বংস করার জন্য উচ্চ ধরনের বোম্বিং সিস্টেম তারা কিন্তু ইতিমধ্যে প্ল্যানিং সাজিয়ে রেখেছে, যে কোনো সময় এই পাহাড়ের উপর তারা এটা হামলা করতে পারে। যেহেতু এটা তাদের মূল টার্গেট, যুক্তরাষ্ট্রের মূল টার্গেট দুইটা, একটা হচ্ছে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না, আরেকটি হচ্ছে হরমুজ প্রণালী কোনোভাবে ইরানের নিয়ন্ত্রণে দেওয়া যাবে না। এই দুটো ইস্যুকে নিয়েই ইরানের সাথে যুক্তরাষ্ট্রে কিন্তু ব্যাপকভাবে যুদ্ধ চলছে। তো আসলেই এই সন্দেহজনক পাহাড়ের নিচে আসলে কি আছে, এই বিষয়টি নিয়ে এখন সকলের মধ্যেই কিন্তু মাথা ব্যথা যে আসলে কি এর মধ্যে পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে মজুত করিত যে সম্পদ ইরানের আছে, সেটি কি আসলে এখানে আছে কিনা, সেটা নিয়ে এখনো অস্পষ্ট রয়েছে। দর্শক, যে কোনো বিষয় নিয়ে যখন একটা ধোঁয়াশা সৃষ্টি হয়, রহস্য সৃষ্টি হয়, সেখানে মানুষের ফোকাস থাকে, সেখানে সবারই ফোকাস বেশি থাকে। তো যুক্তরাষ্ট্রের মূল ফোকাস হচ্ছে এখন এই পাহাড়টা, পিক্যাক্স মাউন্টেন। এটাকে ঘিরে যুক্তরাষ্ট্রের যতগুলো কৌশল আছে, এটাকে ধ্বংস করার জন্য যতগুলো উন্নত ধরনের প্রযুক্তি আছে, সমস্ত প্রযুক্তি তারা ব্যবহার করেই কিন্তু এই পাহাড়টার উপরে, যখন যুক্তরাষ্ট্র বলছে যে এই পাহাড়কে ধ্বংস করবে, তখন নিশ্চয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উন্নত ধরনের যে কোনো ধরনের বম্বিং সিস্টেম আছে, তারা কিন্তু এটাকে ব্যবহার করবে। সব মিলিয়ে এই পাহাড় আজ হোক কাল হোক ধ্বংসযজ্ঞ তারা চালাবেই। তো ইরান যদি আসলেই এর নিচে যদি পারমাণবিক অস্ত্র মজুত করে রাখে, সেই ক্ষেত্রে ইরানের উচিত কি হবে সেটা তো আপনারা অবশ্যই জানতেছেন, বুঝতেছেন যে আসলে কি হইতে যাচ্ছে, যে সেখানে ইরান সেটাকে কতটুকু সেভ করে রাখতে পারবে, অথবা ইরানকে আসলে এখান থেকে তাদের যদি থেকেই থাকে সেটা সরিয়ে ফেলছে কিনা, এটাও অস্পষ্ট রয়েছে। দর্শক, আপনাদের মতামত কি যে এই পাহাড়ের নিচে আসলেই কি পারমাণবিক অস্ত্র মজুতকরণ করা যে সমস্ত ইউরেনিয়ামগুলো আছে সেগুলো কি রাখা আছে কিনা, অথবা অনেকে বলার চেষ্টা করছে যে ইরান এখন পারমাণবিক অস্ত্রধার রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, সেই পারমাণবিক বোম্বিং সিস্টেমটা এখানেই লুকিয়ে রাখছে কিনা সেটাও কিন্তু অস্পষ্ট। তো আপনাদের মতামত কি যে আসলে কি সেগুলো এখানে রেখেছে কিনা, বা ইরান কৌশলের সাথে এখান থেকে সরিয়ে ফেলছে কিনা, আপনাদের মতামত প্রকাশ করবেন। আর একটি বিষয় আপনাদের সাথে যেটা বলতেছিলাম যে এই যে যুক্তরাষ্ট্রের যে
হুমকি এবং পাল্টা হুমকি এবং আলোচনার টেবিলে বসানোর জন্য ইরানকে ব্যাপকভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এখানে বোঝা যাচ্ছে যে ইরানের চাইতে এখন যুক্তরাষ্ট্র তারা আলোচনার টেবিলে বসার জন্য বেশি উন্মুখ হয়ে রয়েছেন। কারণ যেভাবে হুমকি দেওয়া হচ্ছে যে আগামী সপ্তাহের মধ্যে যদি ইরান যদি আলোচনার টেবিলে না বসে, সেই ক্ষেত্রে আগামী সপ্তাহে আমরা ভয়ঙ্করভাবে ইরানের যে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে এবং বড় বড় সেতু আছে, সেগুলো আমরা ধ্বংস করে দেব। এবার বোঝেন, কারণ এতটা চাপ প্রয়োগ করার কারণ কি? নিশ্চয়ই এখানে তো আমেরিকার অবশ্যই দুর্বলতা আছে। কারণ আলোচনার টেবিলে বসার জন্য তো ইরান এভাবে চাপ দিচ্ছে না। কারণ আপনাকে একটা আলোচনার টেবিলে আসতেই হবে। আপনি আসেন, আমরা আপনাদের শর্ত যেগুলো আছে আমরা সেগুলো পালন করে নেব, মেনে নেব। যদি ইরানের যদি সেরকম দুর্বলতা থাকতো তাহলে ইরান এই কথাটাই বলতো যে আপনাদের শর্ত মতোই চুক্তি হবে, আপনারা আলোচনার টেবিলে আসেন। তাহলে অবশ্যই তারা আলোচনার টেবিলে এরকম আহ্বান করতো। কিন্তু যেহেতু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার আলোচনার টেবিলে বসানোর চাপ প্রয়োগ করছে, আবার ইনি কিন্তু বলেন যে ইরানের পক্ষ থেকে আলোচনা টেবিলে বসার জন্য আহ্বান আসছে। তাহলে কেন এই চাপ? নিশ্চয়ই এখানে পিছনে অবশ্যই রহস্য রয়েছে। কারণ ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের যে সামরিক ঘাঁটিগুলোতে যেভাবে আক্রমণ করা হয়েছে, সেই আক্রমণ অত্যন্ত ভয়ঙ্কর এবং মারাত্মক। এই আক্রমণের ফলে যুক্তরাষ্ট্র তো বুঝতে পেরেছে যে আগামী দিনে ইরানের সাথে যুদ্ধে টিকে থাকাটা অনেক কষ্ট হবে। তখন হয়তো বা যুক্তরাষ্ট্রের মুখ থুবড়ে যাবে, যার কারণে কোনো কৌশল দিয়ে বা এই সমস্ত হুমকি দামকি দিয়ে ইরানকে আলোচনা টেবিলে আনতে চাচ্ছে। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর যেটি বলতেছিলাম যে যুক্তরাষ্ট্রে আবারও টানা চতুর্থবারের মধ্যে, যুক্তরাষ্ট্রে না সারা বিশ্বব্যাপী টানা চতুর্থবারের মতো জ্বালানির দাম কিন্তু বেড়ে চলছে। দেখেন, যখনই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধের পরিধি আরো বেড়ে যায়, সাথে সাথে কিন্তু জ্বালানির দাম কিন্তু বাড়তে থাকে। এভাবে যদি আগামী দিনে যদি জ্বালানির দাম বাড়তে থাকে, তাহলে এখন অবস্থায় বুঝতে পারতেছেন যে সারা বিশ্বে জ্বালানি কি সংকট হতে পারে। তো এই যে আন্তর্জাতিক বাজারে যে জ্বালানির দাম বাড়ছে, শেষবারের মতো যেটা 4% হারে বৃদ্ধি পেয়ে এখন প্রতি ব্যারেল $85.28 এসে পৌঁছাইছে। অনেকে সন্দেহ প্রকাশ করছে যদি আর এক সপ্তাহ যুদ্ধ চলাচল করে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে $100 অথবা $100 কিন্তু প্রতি ব্যারেল তেলের জ্বালানির দাম বেড়ে যাবে। তো এটা যখন হয়ে যাবে তখন অবশ্যই সারা বিশ্বে কিন্তু জ্বালানি সংকট আবারও পুনরায় দেখা দিবে এবং জ্বালানি সংকটের জন্য অনেক দেশ ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। যেমন আমরা দেখেছি কিউবার অবস্থা। কিউবা এমনিই অর্থনৈতিকভাবে দুর্বল একটি রাষ্ট্র, সেখানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে জ্বালানির উপরে। সব মিলিয়ে এই যুদ্ধের কারণে আরও জ্বালানির সংকটে তারা পড়ে গেছে। সেখানে সারা দিন রাত্রি মিলে 2-1 ঘন্টা বিদ্যুৎ থাকে না। পুরো 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা 4 ঘন্টা বিদ্যুৎ তারা রাখতে পারতেছে না, কারণ তাদের উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যার কারণে সেই দেশের সমস্ত উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সেগুলো ইতিমধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই সংকট কিন্তু আগামী দিনে আর বিশ্বের অনেক দেশে কিন্তু এই সম্মুখীন হইতে যাচ্ছে। যেমন আমাদের ছোট ছোট রাষ্ট্র যেগুলো আমাদের বাংলাদেশের মতন, বাংলাদেশে যদি জ্বালানি সংকটে পড়ে তাহলে কি পরিস্থিতি হতে পারে সেটা তো ভাবতেই পারতেছেন। এরকম অনেক ছোট ছোট রাষ্ট্র আছে যেগুলো ঝুঁকিপূর্ণ রাষ্ট্র, যারা শুধুমাত্র জ্বালানির মানে রানিং অবস্থায় তারা নিয়ে আসে এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু রানিং রাখে। তো এদের মজুত করার মতো কিন্তু সামর্থ্য নেই। সেই দিক দিয়ে বিবেচনা করলে দেখা যাচ্ছে যদি এভাবে জ্বালানির দাম বাড়তে থাকে আগামী দিনে, তাহলে অবশ্যই অনেক রাষ্ট্র বিপদের মধ্যে পড়ে যাবে। দর্শক, সব বিষয়গুলো মিলিয়ে একটি সমাধান আমি যেটা মনে করি এই মুহূর্তে, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা সমঝোতা হওয়া উচিত। আর সেই সমঝোতা যদি না হয় আগামী দিনে অনেক রাষ্ট্র থুবড়ে যাবে অর্থনৈতিকভাবে। তো আপনারা কি মনে করছেন যে আসলে এই যে সংকট চলছে, যেভাবে আক্রমণ পাল্টা আক্রমণ এবং হুমকি পাল্টা হুমকি, এই যে ধ্বংস করে দেওয়ার যে যুক্তরাষ্ট্রের যে সমস্ত হুমকিগুলো, এই হুমকি যদি চলমান থাকে সেক্ষেত্রে কি ইরান কি আলোচনার টেবিলে আসবে কিনা, বা সেটা ইরান কিভাবে কোন দৃষ্টিতে দেখছে যে যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধের ময়দানে সেটা সমাধান করতে চাচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে এখনো কিন্তু অস্পষ্ট রয়েছে। আপনাদের এই বিষয়ে মতামত থাকলে কমেন্টস করবেন। তো দর্শক, আলোচনা এখনকার মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পুরো আলোচনা থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।